গুড আফটারনুন সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাহিত্য সম্ভার থেকে 4 নম্বর গদ্যটি আমরা পড়ব। হুম, আচ্ছা, তোমরা তোমরা যারা গ্রামে বাস করো, তারা কখনো শহরের এক অজানা অচেনা আহ কোথাও কোনো একটা ঘরে বা কোনো একটা জায়গায় কোনো কাজের সূত্রে বা শুধুমাত্র পড়াশোনার জন্য বাড়ির মানুষদের মানে পরিবারের মানুষদেরকে ছাড়া বা সেখানে গিয়ে একা একা এরকম থেকেছো? বা যারা শহরে বাস করো, তারা আহ গ্রামে গিয়ে ওরকম নির্জন এক বাড়িতে আহ নিজের পরিবারের সদস্যরা সেখানে কেউ থাকবে না, একা একা এরকম গিয়ে থেকেছো তোমরা? হুম, কেমন লাগে বলো ওরকম একা একা গিয়ে থাকতে? সেখানে তোমার চেনা জানা কেউ নেই, শুধু তোমার কাজের জন্য গেছো, নিজের পড়াশোনার জন্য গেছো, এরকমটা হলে কেমন মনে হয়? হ্যাঁ, খুবই স্বাভাবিক যে সেখানে আমরা নিজেদের মন বসাতে পারছি না, মন টিকাতে পারছি না। আমাদের কি মনে হয় যে আমি আমার বাড়িতে ফিরে যাব, তাই না? আমি মায়ের কাছে ফিরে যাব, আমার বাড়ির সবাই যেখানে আমি সেখানে থাকবো। কিন্তু বাধ্য হয়ে এখানে যেখানে যাওয়া হয়েছে সেখানে থাকতেই হবে। এর ফলে কি হয়, আমরা আমাদের অনেক কষ্ট হয়, বাড়ি ফিরতে মন চায়, তাই না? তো আমরা যে গল্পটি পড়বো, উম, ওদের, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার গল্পটি। তো এই গল্পে আহ ঠিক এরকম একটা বিষয় ঘটবে যে যিনি পোস্টমাস্টার, তার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। তো তোমরা ধীরে ধীরে জানতে পারবে বিষয়টা এবার। ঠাকুরের লেখা পোস্টমাস্টার গল্পটি তার গল্পগুচ্ছ নামক এক সংকলনে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন পূর্ববঙ্গের শাহজাদপুরে ছিলেন, সেই সময়ে মানে পূর্ববঙ্গের শাহজাদপুরে থাকাকালে 1891 সালে তিনি এই পোস্টমাস্টার গল্পটি লিখেছিলেন। হুম, যেটি 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এই পোস্টমাস্টার গল্পটি একটা উলাপুর গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং সেখানকার মানে সেখানে একটা শহরের এক তরুণ তার স্থানান্তরিত হয়, সে একজন পোস্টমাস্টার। ওই উলাপুরে তার স্থানান্তরিত হয় চাকরির উদ্দেশ্যে, তার সেখানে আসা এবং সেখানে এক অনাথা বালিকা রতন নামক একটি বালিকা বা মেয়ে, তার সঙ্গে তার এক বন্ধুত্ব হয়। যে বাচ্চা মেয়েটি ওই তরুণ পোস্টমাস্টার তার কাজকর্ম করে দিত। হুম, তো এই বিষয়টা মানে এই গল্পটা পুরোটা এক তরুণ পোস্টমাস্টার এবং এই ছোট্ট বাচ্চা মেয়ে রতন, এই দুটো চরিত্র মুখ্য। এবং শেষে দেখা যায় যে পোস্টমাস্টার, তার এখানে মন বসছে না, মন টিকছে না। আহ এক অচেনা অজানা এক পাড়ায়, গ্রামে, সেখানে গিয়ে থাকাটা তার কাছে অসম্ভব হয়ে পড়ছিল। তিনি চেষ্টা করছিলেন থাকার জন্য, যে আহ কবিতা লিখে এরকম ভাবে সময় কাটানোর। তো শেষ পর্যন্ত তার একবার আহ তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে শেষে সেখানে থাকলেন না, শহরে তার নিজের বাড়িতে ফিরে গেছেন। এবং সেই সময় এই বাচ্চা মেয়েটি রতন, সে একটু মানে একটু ভেঙে পড়ে। সে ভেবেছিল হয়তো পোস্টমাস্টার সে তাকে নিয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না, হয়ে ওঠে না। তো এই এই গল্পটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এক নিঃসঙ্গতা, একটা মানব সংযোগ,
পোস্ট মাস্টার এবং সেই রতন নামে বাচ্চা মেয়েটির যে তার সে যে সঙ্গ দেওয়া, তার সাথে ছিল, তার শরীর খারাপের পাশে ছিল, দেখভাল করতো, এই যে একটা মানব সংযোগ এবং এই শহুরে আর গ্রামীণ জীবনের যে বৈপরীত্য বিষয়গুলো, সেগুলো তিনি ফুটিয়ে তুলেছেন তার এই পোস্টমাস্টার গল্পটির মধ্যে দিয়ে। তো আমরা পোস্টমাস্টার যে মূল গল্প, সেই গল্পের বিশ্লেষণে যাওয়ার আগে আহ, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো একটু জেনে নেব। কেমন? তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অবশ্যই আগে থেকে তোমরা কম বেশি জানো। তবুও আমি আরো একবার করে উম, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী সম্পর্কে, সাহিত্য কর্ম সম্পর্কে কিছু তথ্য, সেগুলো আরো একবার আলোচনা করব। হুম। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, ছোট গল্পকার, দার্শনিক, অভিনেতা ও কণ্ঠশিল্পীও ছিলেন। হুম, বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর তোমরা অবশ্যই জেনে থাকবে। তো এই আহ বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক আহ, বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম হয় 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে। হুম, তার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম ছিল সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু উপাধি পেয়েছিলেন। তাকে কুশারী, বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব বলা হতো। হুম, তিনি যে সমস্ত সাহিত্য কর্ম জগতে, যে সমস্ত তিনি লেখালেখি করেছেন, বেশ কিছু ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। 15খানা মতো ছদ্মনাম তার ছিল। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম বলছি, যেগুলো বেশিরভাগ ব্যবহার করতেন তিনি। ভানু সিংহ, অন্নকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, তারপর আহ বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, এছাড়া শ্রীমতী মধ্যমা, হ, শ্রী রবীন্দ্র শর্মা, অপ্রকাশ চন্দ্র ভাস্কর, শ্রী র, এরকম কিছু নামে বা কিছু ছদ্মনামে তিনি তার লেখালেখি, রচনা এগুলো চালিয়ে গেছেন। হুম, তার সাহিত্য জগৎ তো বলতে তো মানে প্রচুর, তাই না? শুরু করলে তার সাহিত্য জগৎ, সাহিত্য কর্ম সম্পর্কে বলা শুরু করলে শেষ হবে না। সেটা তোমরাও ভালো করে জানো। তো তিনি, বললাম যেমন শুরুতে, তিনি একাধারে যেমন কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, হ্যাঁ, এ তো অজস্র আহ তিনি রচনা তিনি লিখে গেছেন। হ্যাঁ, তো তার মধ্যে কিছু অল্প অল্প জিনিস তোমাদের সামনে তুলে ধরছি এবং বলছি। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বা উপন্যাস, ছোট গল্প, হ্যাঁ, এগুলো অল্প অল্প কিছু বলবো। কিন্তু টোটাল যেটা তিনি কতগুলো কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ লিখে গেছেন, সেগুলো একবার করে বলবো। তোমাদের মনে রাখা উচিত, তোমাদের কাজে দেবে, বড় হয়েও এগুলো কাজে লাগবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক কাব্যগ্রন্থ 52টি। তিনি 13টি উপন্যাস লিখেছেন এবং তার ছোট গল্প ছিল 95টি, যেটা গল্পগুচ্ছ গল্প সংকলন। তার মধ্যে 95টি ছোট গল্প ছিল। প্রবন্ধ গ্রন্থ লিখেছেন তিনি 36টি মতো, নাটক 38টি এবং আত্মজীবনীমূলক গ্রন্থ 3টি। এবং সেগুলো কি পরে বলবো আরো। ভ্রমণ কাহিনী তিনি লিখেছিলেন 9টি এবং চিঠিপত্রের বই তিনি 13টির মতো লিখেছিলেন। হুম, তো তার এই যে বিপুল সম্ভার,
তার গোটা সাহিত্য জগতে রচনা, লেখা এসব কিছু নিয়েই তার জীবন। শুধু যে তিনি এই কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, আহ নাটক এই সমস্ত শুধু লেখেননি, তিনি আহ প্রচুর ভ্রমণ করেছেন, সেই ভ্রমণ কাহিনীও তিনি লিখেছেন। হ্যাঁ, তার মধ্যে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কথা তোমরা অবশ্যই শুনে থাকবে, যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? এছাড়া কথা ও কাহিনী, খাপছাড়া, চিত্রা, প্রভাত সঙ্গীত, এরকম অনেক কাব্যগ্রন্থ। এছাড়াও মহুয়া, মানসী, সোনার তরী, এছাড়া গীতিকাব্য তিনি লিখেছিলেন, যে ভগ্ন হৃদয়, তারপর গীতিকা, গীতিমালা, এরকম প্রচুর তিনি লিখেছিলেন। তো অল্প কয়েকটা নাম আপাতত আমাদের জানলেই হবে। হুম। তারপর তিনি যে 13টি উপন্যাস লিখেছিলেন, যেমন বউ ঠাকুরানীর হাট, আহ রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ ইত্যাদি। ছোট গল্প তিনি লিখেছিলেন, তার যে গল্পগুচ্ছ নামক গল্প সংকলন, যার মধ্যে 95টি গল্প রয়েছে। সেগুলোর মধ্যে কিছু গল্প হলো ঘাটের কথা, রাজপথের কথা, দেনা পাওনা, পোস্টমাস্টার, আমাদের আলোচ্য যে গল্প যেটা আমরা পড়বো পোস্টমাস্টার বলেছিলাম, গল্পগুচ্ছের অন্তর্গত। তো পোস্টমাস্টার কিন্তু একটা ছোট গল্প, কাবুলিওয়ালা, ছুটি, নষ্টনীড়, বলাই, গুপ্তধন, ভিখারিনী, কুট, প্রভৃতি। আরো তো প্রচুর গল্প রয়েছে। তো এই ভিখারিনী যে ছোট গল্প, এটা দিয়েই তার ছোট গল্প লেখার সূত্রপাত আর কি। প্রথম লেখা ছোট গল্প ভিখারিনী। যাই হোক, তার যে 3টি আত্মজীবনীমূলক গ্রন্থ তিনি লিখেছিলেন, সেগুলি হলো জীবন স্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়। হুম। এছাড়াও অন্যান্য রচনা তিনি লিখেছিলেন, যে ভ্রমণ কাহিনী বা কিছু চিঠিপত্রও তিনি লিখেছেন। সেগুলো হলো যে ইউরোপ প্রবাসীর পত্র চিঠির মধ্যে পড়ছে, ইউরোপ যাত্রীর ডায়েরি, তারপর জাপান যাত্রী, পশ্চিম যাত্রীর ডায়েরি ও জাভা, মানে জাভা যাত্রীর ডায়েরি আর কি, রাশিয়ার চিঠি, এগুলো অন্যান্য যে ভ্রমণ কাহিনী এবং চিঠিপত্রের মধ্যে পড়ছে। হুম। তো তিনি যে তার এই সাহিত্য কর্মজীবনে, সাহিত্য জগতে তার সব থেকে বিখ্যাত যে কাব্যগ্রন্থ, জনপ্রিয় কাব্যগ্রন্থ যে গীতাঞ্জলি, উম, সে সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য যেটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল, লিখেছিলেন। তো সেটার ফলে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। তো এই স্বনামধন্য বা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভাষার বাংলা ভাষা সাহিত্যের শ্রেষ্ঠ বলা যায়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। ঠিক আছে? তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আরো একটু জানলাম, তার সম্পর্কে আরো একটু পরিচিত হলাম, তাই না? এবারে আমরা আমাদের আলোচ্য বিষয়, আলোচ্য যে গদ্য, যেটা আমরা পড়বো পোস্টমাস্টার গল্প, সেটার এবার বিশ্লেষণ করে আমরা পড়বো এবং জানবো। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে এরকম: প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। যে প্রথম কাজ আরম্ভ করিয়াই মানে যে তার প্রথম চাকরি এটা, কাজ শুরু হচ্ছে পোস্টমাস্টারের কাজ কি, তার যেখানে পোস্ট অফিস, সেখানে যাওয়া এবং সেখানকারই দায়িত্ব নেওয়া, তাই না? পোস্টমাস্টার পদে যে সমস্ত কাজকর্ম করতে হয়, সেই কাজের দায়িত্ব তাকে নেওয়া। তো সেই জন্য পোস্টমাস্টার যে বা যিনি, তাকে উলাপুর গ্রামে আসতে হয়। হুম।
গ্রামটি অতি সামান্য। গ্রামটি অতি সামান্য মানে এখানে ছোট অর্থে বলা হয়েছে যে গ্রামটি খুবই ছোট। নিকটে একটি নীল কুঠি আছে, যে নিকটে মানে কাছে। আর নীল কুঠি হলো যে নীলকর সাহেবদের আস্তানা, অর্থাৎ ইংরেজদের কথা বলা হচ্ছে, যে কাছে একটি নীল কুঠি আছে, অর্থাৎ যেখানে ইংরেজরা থাকে সেই কুঠিকে নীল কুঠি বলা হচ্ছে। অর্থাৎ যেটা বললাম নীলকর সাহেবদের আস্তানা, সেটাকে নীল কুঠি বলা হচ্ছে। যাই হোক, এই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। সেই কুঠির সাহেব মানে নীলকর সাহেব ইংরেজ, তিনি অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিসটি স্থাপন করেছে বা তৈরি করেছে। হুম। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। গল্পকথক বলছেন যে যে পোস্টমাস্টার এই গ্রামে এসেছে, উলাপুর নামক গ্রামে, সেই গ্রামের যে পোস্টমাস্টার তিনি কলকাতার ছেলে, হ্যাঁ, যে কলকাতা থেকে এসেছে। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। যে জলের থেকে মাছকে যদি ডাঙায় তোলা যায় তাহলে কি হয়, যে মাছ প্রচন্ড লাফালাফি করতে থাকে, তার শ্বাস নিতে কষ্ট হয়, একটু সময় সে মারা যায়, এরকম একটা ব্যাপার না? যে জল থেকে ডাঙায় মাছ তুললে যেমনটা তার দশা হয়, ঠিক সেই রকম দশা এই আমাদের পোস্টমাস্টার, মানে গল্পের যে পোস্টমাস্টার, যে তরুণ, তার কথা বলা হচ্ছে। এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া, গণ্ডগ্রাম মানে প্রত্যন্ত গ্রাম, হ্যাঁ, সেটাই বোঝানো হচ্ছে। তো আহ এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া, অর্থাৎ এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই জল থেকে মাছ ডাঙায় তোলার মতো অবস্থা হয়েছে তার। হুম। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস, অফিস তো না, আপিস দেওয়া। তো একটা অন্ধকার আটচালা ঘর, হ্যাঁ, সেটার মধ্যেই তার অফিস আর কি। সেখানেই তিনি কাজকর্ম করেন। অদূরে একটা পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। সরি, যে যেখানে ওই যে আটচালা যে ঘরটা ওই গ্রামের মধ্যে, সেখানে একবারে তিনি থাকেন আর একবারে তার অফিস আর কি। তো সেখানকার অদূরে একটা পানা পুকুর, যে কিছু দূরে একটা পানা পুকুর আছে এবং তার চারিপারে জঙ্গল, তার চারপাশে শুধু জঙ্গল রয়েছে। হুম। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে, তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। অর্থাৎ কুঠির গোমস্তা, কুঠির গোমস্তা বলতে কি? গোমস্তা হলো যেটাকে এজেন্ট বলা হয়। অর্থাৎ অর্থাৎ এই গোমস্তা এরা কারা, বা এদের কাজ কি, হ্যাঁ, সেটা বলছি। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ভারতীয় এজেন্টকে বন্ডে বন্ড স্বাক্ষর করার জন্য কোম্পানির উপনিবেশে নিযুক্ত করা হতো এবং বাধ্যতামূলকভাবে স্থানীয় তাঁতি বা কারিগররা তাদের দ্বারা কোম্পানিতে বা কোম্পানির কাছে যে সমস্ত পণ্য সরবরাহ করত, মানে সেই তাঁতি বা কারিগররা, পণ্য বলতে তারা তাদের যে সমস্ত দ্রব্য বা জিনিস সরবরাহ করতো বিক্রির জন্য বা তাদের নিজেদের উপার্জনের জন্য, তো সেই যে জিনিসগুলো সরবরাহ করতো তার জন্য যে দ্রব্য মূল্য বা যে তাদের যে পাওনা, সেটা এই গোমস্তারাই নির্ধারণ করতো। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে, মানে সেই কুঠির আর কি, যে গোমস্তা এবং আরো যে সকল কর্মচারী, যে যে সমস্ত কর্মচারী আছে, তাদের ফুরসত প্রায় নেই। ফুরসত মানে কি? যে তাদের
আহ তাদের সঙ্গে গল্প করার বা কথা বলার কোনো অবকাশ পায় না, তাদের কোনো ফুরসত নেই কথা বলার মতো। হ্যাঁ, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নয়, এবং যে সমস্ত কর্মচারীরা সেখানে কাজ করছে তারা ভদ্রলোকের সঙ্গে মেশার মতো উপযুক্ত নয় তারা। হুম। তারপর বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। যে বিশেষ করে কলকাতার ছেলেরা বা যে কলকাতা থেকে যে ছেলেরা আসে তারা ভালো করে মিশতে পারে না বা মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। যে অপরিচিত অজানা অচেনা কোনো জায়গায় গেলে তারা উদ্ধত, উদ্ধত মানে যে উগ্র বা দুরন্ত এরকম টাইপ, তাদেরকে উদ্ধত বলা হয়। তো হয় উদ্ধত নয় অপ্রতিভ। অপ্রতিভ মানে যে লজ্জিত বা হতবুদ্ধি হয়ে থাকে, চুপচাপ থাকে, হ্যাঁ এরকম। তো অপরিচিত জায়গায় গেলে তারা হয় এরকম উগ্র বা দুরন্ত থাকে, না হলে অপ্রতিভ অর্থাৎ লজ্জিত বা হতবুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। হুম। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। যে এই কারণে আহ স্থানীয় লোকের মানে স্থানীয় স্থানীয় যে সমস্ত লোকেরা যারা বাস করে তাদের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। তিনি মিশতে পারেন না তাদের সঙ্গে। হ্যাঁ, অথচ হাতে কাজ অধিক নাই। অথচ তিনি তো সেখানকার পোস্টমাস্টার, চাকরির উদ্দেশ্যে তার উলাপুরে যাওয়া। তো পোস্টমাস্টার তাদের খুব একটা বেশি কাজ থাকে না, এবং তখন আহ তার হাতেও খুব বেশি কাজ নেই। হুম। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করে, যে এতগুলো সময় তিনি কি করবেন, সময় তো পার করতে হবে। তাই তিনি কখনো কখনো কবিতা লেখার চেষ্টা করেন। হ্যাঁ, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। আহ যে তার তো সেরকম কাজ থাকে না, তিনি কবিতা লেখার চেষ্টা করেন। তাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে তাতে তিনি এমন ভাব বোঝাতে চাইছেন যে সারাটা দিন তরু পল্লবের কম্পন। তরু পল্লব মানে কি, যে গাছের পাতা। তো গাছের পাতা হাওয়ায় কি হয়, তো কাঁপতে থাকে। তো সেই গাছের পাতাদের যে কাঁপা, এবং আকাশে মেঘ চলাচল করছে, সেই মেঘ দেখে জীবন বড় মানে জীবনটা অনেক সুখে কেটে যাচ্ছে তার। কিন্তু অন্তর্যামী জানেন, কিন্তু অন্তর্যামী অন্তর্যামী মানে কি, আহ যে যিনি সব জানেন আমাদের সম্পর্কে, তাই না, মনের কথা সব জানেন। তো অন্তর্যামী আহ আর আমাদের মনের কথা সব জানেন কে? ঈশ্বর। ঈশ্বরকেই তো অন্তর্যামী বলা হয়। তো তাই বলছে যে কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয়, এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। অর্থাৎ আহ তিনি এমন ভাব ব্যক্ত করছেন যে যেন মনে হচ্ছে সারাটা দিন তরু পল্লবের কম্পন অর্থাৎ গাছের পাতাদের কম্পন, এবং আকাশের মেঘ থেকে তার খুব সুখে জীবন পার হচ্ছে, জীবন কাটছে। কিন্তু ঈশ্বরই জানেন যে যদি আরব উপন্যাসের কোনো দৈত্য আসিয়া, যে আরব উপন্যাসে যে দৈত্যের কথা বলা রয়েছে, তো এখানে বলছেন যে সেই আরব উপন্যাসে কোনো দৈত্য যদি এসে এক রাত্রের মধ্যে শাখা পল্লব সমেত অর্থাৎ আহ গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয়, অর্থাৎ গাছগুলোর ডালপালা, উম পাতা, শিকড় শুধু সব যদি কেটে একেবারে ফেলে দিয়ে সেখান দিয়ে পাকা রাস্তা বানিয়ে দেয়, এবং সারি সারি অট্টালিকা, অট্টালিকা মানে কি, যে বড় পাকা বাড়িকে বোঝায় অট্টালিকা।
তো যদি সারি সারি বড় বড় পাকা বাড়ি, বিল্ডিং আর কি, আহ যে আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, এখানে এটা বলেছেন কেন? না, যখন অনেক বড় বড় বিল্ডিং তৈরি হয়, অনেক গায়ে গায়ে সারি সারি ভাবে থাকে সেই বিল্ডিং গুলো, বড় বড় বাড়িগুলো, তো তার ফলে কি হয় যে তুমি ধরো একটা ছোট্ট ঘরে বাস করছো, হুম, এবং তোমার আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং, অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। তো তুমি কি দেখতে পাবে? তুমি আর থোড়ি সেই আকাশের মেঘ ওগুলো কি দেখতে পাবে? দেখতে পাবে না। সেই মেঘকে দেখার রাস্তাটাই বন্ধ করে দেবে ওই বড় বড় বাড়িগুলো, তাই না? তো সেই জন্য এখানে আহ গল্পকথক বলছেন যে সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে। তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। যে তাহলে এই এই আধমরা ভদ্র সন্তান অর্থাৎ যে পোস্টমাস্টার শহুরে বাবু, যে তরুণ যার কথা বলা হয়েছে, তার কথাই বলা হচ্ছে, অর্থাৎ সেই পোস্টমাস্টারটির কথাই বলা হচ্ছে যে সে তাহলে আবার নতুন জীবন লাভ করতে পারে। হুম, যে তাহলে তার সেটা শহর শহর মনে হবে। তার বাড়ি তো শহরে, তাই তাহলে তার শহর শহর মনে হবে। তাহলে সে একটু নতুন করে সে জীবন লাভ করতে পারে, এরকম মনে হবে তার। হুম, পরের প্যারা, পোস্টমাস্টারের বেতন অতি সামান্য। পোস্টমাস্টারের বেতন, বেতন মানে কি না, মাইনে, ঠিক আছে, স্যালারি যেটা বলা হয়। তো পোস্টমাস্টারের বেতন খুবই কম। সামান্য মানে খুবই কম। নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। আহ চারিটি চারিটি খাইতে পায়। অর্থাৎ তিনি যে পোস্টমাস্টার, তাকে তার নিজেকেই রান্না করে খেতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা মানে কি, যার বাবা মা নেই, এমন একজন বালিকা, বাবা মা না থাকলে কি বলা হয়, অনাথ, অনাথা বলা হয়, তাই না? তো তাই বলা হচ্ছে যে পিতৃমাতৃহীন অনাথা, যে বাবা মা নেই এমন একজন বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, অর্থাৎ তার কাজকর্ম করে দেয়, চারিটি চারিটি খাইতে পায়, এর ফলে সে একটু খেতে পায়। হুম, মেয়েটির নাম রতন। যে মেয়েটি, যার বাবা মা নেই, যে পোস্টমাস্টার বা শহুরে বাবু যার কাজকর্ম করে দেয়, তার নাম হলো রতন, ঠিক আছে? তারপর বয়স 12-13, রতনের বয়স, সেই বালিকাটির বয়স 12-13 বছর বয়স, ঠিক আছে? বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না, যে তার বিয়ে হওয়ার সম্ভাবনা নেই, কারণ 12-13 বছর বয়স, ছোট বাচ্চা মেয়ে। তারপর সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ঘুম কুণ্ডলায়িত হইয়া উঠিত, অর্থাৎ সন্ধ্যার সময় গ্রামের গোয়াল ঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত। ধূম মানে কি, ধোঁয়া। কুণ্ডলায়িত মানে যে দলা পাকিয়ে বা পাক খেয়ে যে ধোঁয়া ওঠে, সেটাকেই কুণ্ডলায়িত বলা হচ্ছে। হুম, তো গ্রামের গোয়াল ঘর হইতে এই ধোঁয়া দলা পাকিয়ে কেন উঠছে? না, তোমাদের যাদের গ্রামে বাড়ি, তোমরা অবশ্যই এটা জেনে থাকবে যে সন্ধ্যাবেলা গোয়াল ঘরে গরুগুলোকে মাঠে থেকে এনে সেখানে রাখা হয় বা তোলা হয়, তাই তো? তো এবার যেখানে গরু থাকে সব সময়, তো সেখানে কি নোংরা থাকে, তো সেখানে অনেক মশা জন্মায় নোংরা জলে বা নোংরা যে সমস্ত থাকে, তো সেখানে অনেক মশা থাকে। তো এবার গরুগুলোকে যখন গোয়াল ঘরে আনা হয়, সে তো সেখানে সারা রাত থাকবে। তো সেখানে যদি অনেক মশা থাকে, তাহলে গরুগুলোকে খাবে, কামড়াবে, তাদের রক্ত খাবে, গরুগুলোর কষ্ট হবে। তো সেই জন্য যে গরুর যে মালিক বা মানে যাদের গরু আর কি, বা যার গোয়াল ঘর,
তারা কি করে না, কিছু ধোঁয়া দিয়ে সেই মশাগুলোকে তাড়ানোর ব্যবস্থা করে। অনেকে সেই ডিমের কার্টুন ফার্টুন হয় সেই রকম কিছু জ্বালিয়ে দেয় যাতে মশাগুলো চলে যায়। তো এরকম বা অন্য কিছু দিয়েও করে থাকে। তো সেই রকম ধোঁয়া দেওয়া হয় যার ফলে মশা পালিয়ে যায়। তো তার ফলে ওই গোয়াল ঘর থেকে আহ গল্প কথকে মনে হচ্ছে যে গোয়াল ঘর থেকে ধোঁয়া দলা খেয়ে পাক খেয়ে সেখান থেকে বেরোচ্ছে। বা গোয়াল ঘর থেকে ধোঁয়া কুণ্ডলায়িত হয়ে বা দলা খেয়ে পাক খেয়ে উঠছে। ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত। যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি আহ হ্যাঁ ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। বলছি পুরোটা, যে ওটা হলো, তারপর ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত। ঝিল্লি মানে তোমরা জানো যে সন্ধ্যার পরে গ্রামের দিকে এক ধরনের পোকা ডাকে, ঝি ঝি করে বা কেমন একটা আওয়াজ করে, একদম চি চি করে। ভুল বললাম। তো সেই ঝিল্লি পোকা আর কি। তো ঝোপে ঝোপে ঝিল্লি পোকা ডাকতো। দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত। যে সন্ধ্যাবেলা দূরে গ্রামে নেশাখোর বাউলের দল, যে বাউলের দল যাদেরকে নেশাখোর বলা হচ্ছে, সে বাউলের দল খোল করতাল বাজিয়ে তারা জোরে জোরে গান গাইতো। হুম, বাউল যারা হয় তারা তো কি খোল করতাল বাজিয়ে গান করে, তাই না? তো তাই বলছে বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চ স্বরে মানে জোরে জোরে গান গাইতো। যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত। অর্থাৎ যখন অন্ধকার বারান্দায়, দাওয়া মানে বারান্দা, ঘরের বারান্দাকে দাওয়া বলা হয়। তো ঘরের বারান্দায় একলা বসে গাছের ওই কম্পন, অর্থাৎ গাছের কম্পন বলতে হাওয়া হওয়ার পর গাছের যে সরু সরু ডালগুলো দুলতে থাকে, তাদের পাতাগুলো কাঁপতে থাকে, সেই কম্পনের কথা বলা হচ্ছে। যে গাছের কম্পন দেখলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হয় বা হইতো। কবি হৃদয়, তিনি ওই যে বলা আছে যে তিনি কিছু কবিতাও লিখতে চেষ্টা করেন, অর্থাৎ তাকে কবিও বলা হয়ে থাকে, সে নিজেকে কবিও মনে করছে। হুম। তো এই যে অন্ধকার বারান্দায় একা বসে যখন গাছেদের এই কম্পন দেখে, তখন তার কবি হৃদয়েও একটা হালকা হৃদকম্প উপস্থিত হয়, যে তার হৃদয়টাও যেন একটু কেঁপে ওঠে। হ্যাঁ, অর্থাৎ আহ আমরা, তোমরা দেখে থাকবে, আহ, হয়তো অনুভব করে থাকবে, এরকম অচেনা অজানা কোনো কোথাও হয়তো গেছো তোমরা, এবং সেখানে তোমার বাবা মা ভাই বোন কেউ নেই, তুমি অচেনা একটা জায়গায় গেছো বা অচেনা কারো একটা বাড়িতে থাকছো কোনো কাজে। হুম। তো দেখবে আহ সারাদিনের যে কোনো কাজে বা উম, ধরো কোনো কোনো কিছুর উপস্থিতিতে তোমার তোমার মনটাও কেমন কেঁপে ওঠে। বাড়ির সদস্যদের জন্য বা বাবা মায়ের জন্য বুকটা চিনচিন করে ওঠে, তোমার একটা কষ্ট অনুভব হয়। হ্যাঁ। তো এখানে যে পোস্টমাস্টার, মানে শহুরে বাবু আর কি, তো সন্ধ্যাবেলায় অন্ধকার বারান্দায় বসে যখন গাছের কম্পন দেখছে, তো তার কবি হৃদয়েও একটা হালকা, তার মনটা কেঁপে উঠছে। হ্যাঁ। তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। যে যখন তার এরকম মনটা কেঁপে উঠতো, তখন ঘরের কোণে একটা ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া, ক্ষীণ শিখা মানে যে মৃদু দীপ্তি, অর্থাৎ হালকা হালকা জ্বলছে। তার প্রদীপ আর কতটা, অনেক, যে হ্যারিকেন বা
ল্যাম্প, যেগুলো আগের যুগে পাওয়া যেত যখন ইলেকট্রিক ব্যবস্থা আসেনি, তার আগে যে আহ, এই হ্যারিকেন বা ল্যাম্পের আলোতে সবাই কাজ করতো, তোমরা হয়তো জানো না। তো বাড়ির বড়দেরকে জিজ্ঞেস করবে, দেখবে তারা বলবে যে আগে যখন ওই ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, তখন ল্যাম্প বা হ্যারিকেন জ্বালিয়েই কাজ করতো গ্রামের মানুষেরা। হুম। তো এই ল্যাম্প বা হ্যারিকেন, এদের এদের আলো বা এদের দীপ্তি একটু জোরালো হয়, কিন্তু প্রদীপের আলো আর কতটা জোরালো হবে, তার হালকা দীপ্তিটা হালকা থাকবে, তাই না? তাই জন্য ক্ষীণ শিখা বলছেন, যে মৃদু দীপ্তি আর কি। তো সেই প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন রতন, মানে রতনকে পোস্টমাস্টার ডাকতেন। হ্যাঁ, অর্থাৎ আরো একটু ভালো করেই বলি, যে যখন অন্ধকার বারান্দায় বসে ওরকম গাছের কাঁপা দেখতো, যখন তার মনটাও কেঁপে উঠতো, বা এক কথায় তার যখন খুব মন খারাপ করতো, তখন ঘরের কোণে একটা ওই মৃদু আলোময় একটা প্রদীপ জ্বালিয়ে তখন রতনকে তিনি ডাকতেন, পোস্টমাস্টার রতনকে ডাকতেন। তারপর রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছো? পোস্টমাস্টার যখন রতনকে ডাকছেন, তো এই ডাকের অপেক্ষায় যেন রতন আহ দরজার কাছে বসে থাকতো। দ্বার মানে কি? দরজা, দরজার কাছে। তো দরজার কাছে বসে থাকতো, বা এই ডাক শোনার জন্য যেন সে অপেক্ষা করে থাকতো, কিন্তু এক ডাকে সে ঘরে আসতো না কিছুতে। যখন আহ পোস্টমাস্টার যখন রতনকে ডাকতো, এক ডাকে সে রতন ঘরে আসতো না। বলতো, কি গা বাবু, কেন ডাকছো? যে কি হয়েছে বাবু, বা কি, কি গো বাবু, ডাকছো কেন? এরকম বলতো। পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে, হেসেলের। তো ডেকে, রতনকে ডেকে পোস্টমাস্টার জিজ্ঞেস করলেন যে তুই কি করছিস? তার উত্তরে রতন বলল, এখনই চুলো ধরাতে যেতে হবে, হেসেলের। চুলো, চুলো কি তোমরা জানো? যেটা কি উনুন বলা হয়। হ্যাঁ, গ্রামের দিকে এখনো কোথাও কোথাও উনুনের ব্যবহার দেখা যায়। এখন তো ইন্ডাকশন বা গ্যাস, এসবেই তো রান্না করা হয় সাধারণত। কিন্তু গ্রামের দিকে এখনো উনুন ব্যবহার করা হয়, উনুনে রান্না করা হয়। তো সেটাকে চুলো বলা হয়ে থাকে। হুম। তো তাই এখানে রতন বলছে যে এখনই চুলো ধরাতে যেতে হবে, হেসেলের। হেসেল কি? যে রান্না করবে, সেই রান্নার কথা বলছে, এবং রান্না যেখানে করা হয় সেটাকেও হেসেল বলে। হ্যাঁ। তো তাই বলছে যে রান্নাঘরে গিয়ে বা রান্নার জায়গায় গিয়ে সেখানে চুলো ধরাবে। তাই তাকে যেতে হবে। তার উত্তরে পোস্টমাস্টার বললেন, তোর হেসেলের কাজ পরে হবে এখন, একবার তামাকটা সেজে দে তো। পোস্টমাস্টার রতনকে তার উত্তরে বলছে যে তোর হেসেলের কাজ পরে হবে এখন, যে রান্নার কাজ পরে করবি খন, এখন একবার আমাকে তামাকটা সেজে দে। হুম। তো এখানে যে তরুণ, যে পোস্টমাস্টার, সে তামাক খায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তারপর অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। সেই কলিকায় করে এমন করে টেনে টেনে, হুঁকোর মতো আর কি, কি বলে আমিও ঠিক ভালো জানি না, হুঁকোর মতোই বোধ হয়, কলিকা বলছে অর্থাৎ কলকে। ওই কলকেতে করে ফু দিতে দিতে রতন প্রবেশ করলো বা সেখানে আসলো। অনতিবিলম্বে মানে কি? যে খুব বেশি দেরি না করে, অর্থাৎ শীঘ্রই বা তাড়াতাড়ি। সে দুটো গাল ফুলাইয়া, গাল ফুলাইয়া কেন হচ্ছে না, যখন সেই আহ কি বলে, যে কলকেটাকে যখন ফু দিতে হয়, ফু দিলে কি হয়, আমাদের গালগুলো ফুলে যায়। তো সেই জন্যই বলছেন যে দুটো গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ, অর্থাৎ রতন প্রবেশ করলো, সেখানে আসলো। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার আহ ফস করিয়া জিজ্ঞাসা করেন,
আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? যে তার তো সময় কাটে না, একা, একলা, নিঃসঙ্গ জীবন কাটছে পোস্ট মাস্টারে। তো যখন যখন তামাক সেজে আহ কলিকায় ফু দিতে দিতে আসলো, তার হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে রতনকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? রতনের তো বাবা মা নেই, পিতৃমাতৃহীন বলা আছে। তো তাই তাকে জিজ্ঞাসা করছে যে তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। অর্থাৎ রতন তার উত্তরে বলছে যে সে অনেক কথা, কখনো মনে পড়ে, বা কিছুটা মনে পড়ে কিছুটা মনে পড়ে না, কিংবা কখনো মনে পড়ে না। মায়ের চেয়ে তার বাবা তাকে বেশি ভালোবাসতো, তার বাবাকে অল্প অল্প মনে পড়ে। হুম। আহ তারপর, পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসতো, তাহারই মধ্যে দৈবাৎ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। ওই যে বললো যে তার বাবার কথা অল্প অল্প মনে আছে, তাই বলছে যে পরিশ্রম করে যে সারাদিন খাটাখাটনির পর তার বাবা যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসতো, তার মধ্যে আহ দুটো একটা সন্ধ্যা, মানে রোজ তার বাবা পরিশ্রম করে খেটে খুটে সন্ধ্যায় বাড়ি ফিরতো। তো সেই প্রত্যেক দিনের মধ্যে দুটো একটা সন্ধ্যাবেলার কথা তার আহ মনে আছে, পরিষ্কার একদম ছবির মতো অঙ্কিত বা আঁকা রয়েছে যেন তার মনে, দুটো একটা সন্ধ্যার কথা। তাই বলছে, এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। যে এরকম গল্প করতে করতে, সে তো ছোট বাচ্চা, এমনকি তার বাবা মাও নেই, কারোর ছায়াতলে কারোর আশ্রয়ে সে পেতে চায়, কারোর সান্নিধ্য সে পেতে চায়, বড়দের কারোর। তো এই গল্প করতে করতে কখনো দেখা যেত যে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটিতে বসে পড়ত। হুম। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল। যে তার সে গল্প করছে আর কি, রতন, যে তার একটা ছোট ভাইও ছিল। অনেক দিন আগেকার এক বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলে গাছের ভাঙা ডাল নিয়ে ছিপ করে, ছিপ মানে কি, বড়শি, যেটা ওই লম্বা কোনো লাঠি দিয়ে বড়শি হয় এক ধরনের, যেটা ওই সুতো দিয়ে বেঁধে তার মুখে খাবার দিয়ে পুকুরে ফেললে বা ডোবায় ফেললে, যদি মাছ সেটাকে খেতে আসলে বেঁধে যায়, এবং এভাবে মাছ ধরা যায়। হ্যাঁ, মানে মাছ ধরার এক প্রকার কৌশল আর কি। তো যারা গ্রামে বাস করো তারা অবশ্যই জানতে পারবে এটা, বা জানো এটা, আশা করছি। তো যাই হোক, এই রতন, তার একটা ভাই ছিল, এবং এই পূর্বেকার মানে আগেকার, মানে বহু পূর্বেকার, মানে অনেক আগেকার একটা বর্ষার দিনের কথা বলা হচ্ছে এখানে। তো সেই সময় সে আর তার ভাই গাছের ডাল নিয়ে ছিপ করে, অর্থাৎ ওই বড়শি করে মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল। যে সত্যিকারের মাছ ধরা ধরছিল না, মিথ্যা মিথ্যা মাছ ধরা খেলা করছিল। হুম। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। যে অনেক গুরুতর, বলতে গুরুতর ঘটনা, যে অনেক সিরিয়াস ঘটনার কথা তার মনে না থাকলেও, এই যে তারা তাদের ভাই বোনের একসাথে যে খেলা করা, হ্যাঁ, সেটা যেন তার মনে বেশি মনে হতো বা মনে পড়তো। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে আহ বেশি রাত হইয়া যাইত। যে এরকম গল্প করতে করতে কখনো কখনো অনেক রাত হয়ে যেত। হুম। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। যে যখন গল্প করতে করতে রাত হয়ে যেত, তখন আলস্যক্রমে, আলস্যক্রমে মানে কি,
আলস্য শব্দটা কোথা থেকে এসছে? না, অলস থেকে। হ্যাঁ, তাই তো। অলস, যে কুড়েমি বা অলস লাগছে, তো সেরকম অলস থেকে আলস্য কথাটা এসছে। তো ওই অলসতায় তার কখনো কখনো ওই পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছে করতো না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত, এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। অর্থাৎ যখন পোস্টমাস্টাররা রান্না করতে ইচ্ছে করতো না, তখন সকালের যে খাবার বেঁচে থাকতো, বাসি বলা হচ্ছে, বাসি ব্যঞ্জন, ব্যঞ্জন মানে তরকারি। তো সকালের যে বাসি তরকারি থাকতো, আহ আর এবং রতন তাড়াতাড়ি করে উনুন ধরাইয়া, যেটার উনুনের আরো একটা প্রতিশব্দ পাই আমরা, চুলো, তা সেই উনুন ধরিয়ে খান কয়েক, যে কয়েকটা রুটি সেকে আনতো, এবং সেটাতেই ওই রুটি আর ওই বাসি তরকারিতে মিলে দুজনের রাত্রের খাবার হয়ে যেত। হ্যাঁ। এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পাড়িতেন। হুম। যে কখনো রতন গল্প করতো পোস্টমাস্টারের সঙ্গে, তার বাবার কথা মনে পড়ে, তার ভাইয়ের সঙ্গে খেলা করার কথা মনে পড়ে, গল্প করতো। তেমনি কোনো এক সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কাঠের আহ বৃহৎ আটচালার যে ঘর বা যেটা অফিস, যেখানে উম, ওই পোস্টমাস্টারের অফিস এবং থাকার যে কোয়ার্টার বা থাকার জায়গা, সেই ঘরের কথা বলা হচ্ছে। আটচালা সেই ঘরে কোনো কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টার যিনি, তিনিও তার ঘরের কথা বলতেন, তার বাড়ির কথা গল্প করতেন। হুম। আচ্ছা, তো এই তার এই লাইনটা বা এই প্যারাটা থেকেই পরের ক্লাসে আবার পড়া হবে। কেমন? আজকে এই পর্যন্ত। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার যে ছোট গল্পটি আমরা পড়ছিলাম, তো খানিকটা অল্প একটু আজকে পড়া হলো। তো যতটুকু পড়ানো হয়েছে আশা করছি সকলে বুঝতে পেরেছো, এবং এটুকুর মধ্যে যদি বুঝতে না পারো, পরের দিন ক্লাসে অবশ্যই বলো। ঠিক আছে? আহ এখানেই আমি আমার ক্লাস শেষ করছি, এবং পরের দিন যেটুকু পড়া হলো তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? ধন্যবাদ।